হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ। ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু সবাই বললে ভালো হয়। আশা করি তোমরা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ। সবাই একটু রেসপন্স করো, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আর কি প্রচন্ড গরম, বুঝছো? গরমে আমি ফ্যান ট্যান কমায় বসে আছি। ফ্যান বাড়াইলে প্রচন্ড প্রচন্ড সাউন্ড হয়। বাইরে বাতাস আছে মোটামুটি, আর আমি আসি একটু গ্রামের সাইডে, সেই জন্য পিছনে দেখবা মশারি, ওই পাশে দেখো জামা কাপড় আছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা জয়েন করছো অনেকেই। তো আমি ক্যামেরাটা অফ করি আর ক্লাসটা স্টার্ট করতেছি আমি। আছে, ঠিক আছে। তো আশা করি স্ক্রিনটা দেখা যায়। আতিক হোসেন সজীব লিখছে, কেমন আছেন দাদা? ভালো আছি। তোমাদের আহ, তোমাদের কি অবস্থা সবার? পড়াশোনা কেমন চলে? হুম। তা আজকে গল্প গুজব একটু পরে হবে, বুঝছো? আজকে প্রচুর পড়াশোনা করতে হবে, আজকে অনেক বেশি পড়াশোনার চাপ। ঠিক আছে। তো আজকের অধ্যায় এক, সেট ও ফাংশন, তো তোমরা সবাই জানো। আর সাথে সাথে আছি আমি, অঙ্কন। গোপালচন্দ্র দাস লিখছে, ভাই সেট অন্যয় ফাংশন কিছুই বুঝি না। আর না বুঝে বইতে চান্স পাওয়া গেলে না বোঝাই খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করতেছি আজকের ক্লাস, সেট ও ফাংশন। ওকে, কি বলবো? ঠিক আছে, ফার্স্টের টপিক, সেট। আচ্ছা, সেট কি? বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এই যে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সুনির্ধারিত। জাস্ট আমরা কিন্তু যে কোনো কিছুকেই সেট বলতে পারবো না। সেট বলতে হলে মানে কয়েকটা জিনিস যেগুলার একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, যেগুলাকে আমরা নির্ধারণ করতে পারি। যেরকম ধরো আমি বললাম পাখি। পাখি কিন্তু পাখি কি, পাখির একটা সংজ্ঞা আছে না? তোমরা বায়োলজিতে পড়ছো পাখির যে ইয়াটা, যে এভিস যেসব প্রাণীগুলো আছে, ওইগুলারই একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, যে ওদের বায়ু কুঠুরি থাকবে, ওদের তোমার হাড় গুলা খুব পাতলা হবে, হালকা হবে, সাধারণত পালক থাকে। তো ওদের কিন্তু একটা সংজ্ঞা আছে। সেরকম সেট গঠন করার সময় যে কোনো কিছুরই একটা সুনির্ধারিত সংজ্ঞা থাকা লাগবে। যে কোনো কিছুকে সেট বলা যাবে না। হুম, ঠিক আছে। তো সেট দুই প্রকার, সেট দুই প্রকার। মানে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায় আর কি। তো সেটের আসলে সেরকম প্রকারভেদ না, সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি আমরা। একটা হলো তালিকা পদ্ধতি, যেখানে আমরা প্রত্যেকটা বস্তুকে লিখে লিখে প্রকাশ করব। আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। যেরকম ধরো তালিকা পদ্ধতিতে, এই ধরো আমি লিখলাম 1 2 3 4 5 ডট 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 ডট, এই সরি,
ডট 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 এখানে শেষ করলাম। হুম, তো এইটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। আর সেট গঠন পদ্ধতিতে আমরা এই জিনিসটাকে সরাসরি এভাবে না লিখে লিখবো x such that x belongs to n, এইভাবে আমরা লিখতে জিনিসটাকে, মানে এইখানে প্রত্যেকটা সদস্যকে আমরা লিখে লিখে প্রকাশ করতেছি, উল্লেখ করতেছি। আর এইখানে জাস্ট একটা কি বলে, এইটা জাস্ট একটা চিহ্নের মাধ্যমে বুঝাচ্ছি যে এইটা দ্বারা এইটাকেই বুঝায়। ওকে, ঠিক আছে। সার্বিক সেট, আলোচনাধীন সকল সেটের উপাদান সমূহ যে নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত তাকে সার্বিক সেট বলে। আচ্ছা, জিনিসটা কিরকম? ধরো তুমি 10-12টা সেট নিয়ে আলোচনা করতেছো। ধরো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, ডি একটা সেট, এরকম অনেকগুলো সেট আছে। তো সবগুলা সেট এই একটা বড় সেটের অন্তর্ভুক্ত। এই সবগুলা সেট যে বড় সেটটার অন্তর্ভুক্ত, সেই সেটটা ধরো ইউ। হুম, তো এই ইউটা হলো সার্বিক সেট, কারণ আমি এইখানে যে সেটগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, সেই সেটগুলো এই সেটটার অন্তর্গত, এই বড় সেটটার অন্তর্গত। তো ইউ এইখানে হলো সেই সার্বিক সেট, এই সার্বিক সেটটা হলো, ঠিক আছে। ওকে, সহজ সহজই এগুলো তোমাদের বইতেই আছে। এন, জেড, কিউ, আর। এন হলো ধনাত্মক পূর্ণসংখ্যার সেট, এই যেটা আমি এই যে স্লাইডে যে লিখছি আমি, এই যে এন, এনটা। আর জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সহ। তার মানে কি, এনটা জেড এর উপসেট না? আচ্ছা, উপসেটের কনসেপ্টটায় পরে আমরা যাব, তখন এই জায়গাটায় আমরা আবার ব্যাক করব, ঠিক আছে। তো এখানে একটা সুন্দর সম্পর্ক আছে। আচ্ছা, আমি এটা পরে দেখাই। আর তোমরা, আচ্ছা আমি পরের স্লাইডে মনে হয় লিখছি, ঠিক আছে, উপসেট আর ফাঁকা সেট। যদি এ সেটের সকল উপাদান বি সেটের অন্তর্ভুক্ত হয়, তবে এ কে বি এর উপসেট। ধরো এর উপাদানগুলো আছে, ধরো এ সেটের উপাদানগুলা এরকম আছে, এ 1 2 3, আর বি সেটের উপাদানগুলো আছে, ধরো তোমার 1 2 3 4 5, এরকম। তাহলে এ সেটের সকল উপাদান কি বি সেটের অন্তর্ভুক্ত না? তাহলে এই এটা হলো বি এর উপসেট। এইভাবে আমরা উপসেটটা, তোমরা বলতে পারো তাহলেও এ বি এর উপসেটই হইতো। প্রতিটা সেটই তার উপসেট, প্রকৃত উপসেট না, কিন্তু প্রতিটা সেটই তার উপসেট। ওকে, তাহলে তোমরা বলো তো, ফাঁকা সেট কার উপসেট? ফাঁকা সেট একমাত্র ফাঁকা সেটেরই উপসেট। দেখো, ফাঁকা সেটের ইয়া কি, ধরো তোমার এ একটা ফাঁকা সেট, সাপোজ এ একটা ফাঁকা সেট, এইটা এরকম, এর মধ্যে কোনো কিছুই নেই। হুম, তাহলে এ তো অন্য এ তো ধরো তোমার নিজের উপসেট, সাথে অন্যান্য যে সেট গুলো আছে সব সেট গুলোরই উপসেট, কারণ প্রতিটা সেটের একটা উপসেট থাকে হলো ফাঁকা সেট। হ্যাঁ, তাহলে ফাঁকা সেট সকল সেটেরই উপসেট প্লাস ওর নিজেরও উপসেট। হুম,
বুঝতে পারছো তো? একটু তোমাদের রেসপন্স করতে হবে, বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে যেখানে যাচ্ছিলাম সেইখানে যাই। আহ, এই যে, এইখানে। এখন তুমি দেখো আর কি, সকল বাস্তব সংখ্যা সেট, অর্থাৎ আমাদের চিন্তা জগতে যত বাস্তব সংখ্যা আছে, যত সংখ্যা আমরা কল্পনা করতে পারি, হ্যাঁ, সবগুলার সেট হলো আর। আর এর মধ্যে দুনিয়ার সব সংখ্যা আছে। হুম, আর এর চাইতে সংখ্যা একটু কম আছে কিউ এ। কিউ হলো এমন সংখ্যাগুলাকে নিয়ে গঠিত একটা সেট যেখানে শুধুমাত্র মূলদ সংখ্যা থাকবে, অর্থাৎ যেসব সংখ্যাকে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেসব সংখ্যা নিয়ে গঠিত সেট হলো কিউ। ওকে, এবার জেড এ আরো সংখ্যা কিছু কম, সেখানে হলো পূর্ণ সংখ্যা জাস্ট, সেখানে ভগ্নাংশ না, কিছু না, জাস্ট পূর্ণ সংখ্যা। ধনাত্মক ঋণাত্মক দুই রকমই, বাট পূর্ণ সংখ্যা হইলেই চলবে, সেখানে -1ও আছে, সেখানে শুধু 1ও আছে। হুম, আচ্ছা, হ্যাঁ, এন হলো শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, এন জেড এর একটা উপসেট না? হুম, আবার এই জেডটা কিউ এর একটা উপসেট না? আবার এই কিউটা আর এর একটা উপসেট না? হুম, এই জিনিসটা তোমরা কে কে বুঝছো একটু কমেন্টে তাড়াতাড়ি আমাকে জানাও। হুম, কারণ এই জিনিসটা না ও অনেকে বোঝে না। সবাই মনে করে সবগুলাতেই তো সংখ্যা আছে, তো উপসেট হওয়ার কি প্রয়োজন। কে কে বুঝছো এই জিনিসটা একটু আমাকে জানাও, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, বর্ষা সাহা বলছে ক্লিয়ার। ঠিক আছে, আর কেউ, আর কেউ, আর কেউ? প্রতীক দে বলছে সি। আচ্ছা, ক্লিয়ার, বুঝছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে না পারলে একটু কমেন্টে বলবা। কমেন্ট গুলো তো আমি সবসময় পড়তেছি, তো যখন তোমরা বুঝতে পারবা না একটু কমেন্টে জানাবা। না জানালে কি হয়, আমি তো বুঝতেছি না যে তোমরা বুঝতেছো নাকি আন্দাজে বলতেছো যে হ্যাঁ বুঝছি বুঝছি। হুম, ঠিক আছে। আচ্ছা, কমেন্টে তো কমেন্টে তোমরা কি জানাবে। আচ্ছা, সেটের সমতা, যদি দুটো সেট পরস্পরের উপসেট হয় তবে তাদের মধ্যে সমতা সাধন হয়, অর্থাৎ সেট দ্বয়ের সমান। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম না প্রত্যেকটা সেট তার নিজের উপসেট। হুম, তুমি ধরো এ একটা সেট আছে। হুম, এ সেটের উপাদান ধরো এ, বি, সি। বি আর একটা সেট আছে, বি সেটের উপাদান ধরো এ, বি, সি। এখন এখানে এ আর বি সমান, এ আর বি সমান। হুম, কোন শর্তে? এ বি এর উপসেট, আবার বি এ এর উপসেট। হুম, এ বি এর উপসেট, বি এ এর উপসেট। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? কারণ যদি যদি তোমার দুটো সেট সমান হইতে হয় তাহলে পরস্পরের উপসেট হওয়া লাগবে। যদি এইখানে আরেকটা উপাদান ডি থাকতো,
বি থাকলে কিন্তু এ বি এর উপসেট হইলেও বি এর উপসেট হইত না। আবার ধরো বি এর উপাদান ধরো এক্স ওয়াই জেড। এখন আমি বললাম এ আর বি সমান, এ আর বি সমান আমি বললাম। এ আর বি সমান হইলে তখন কি হবে? এই ছোট হাতের এ ইজ ইকুয়াল টু এক্স, ছোট হাতের বি ইজ ইকুয়াল টু ওয়াই, সি ইজ ইকুয়াল টু জেড। অর্থাৎ দুইটা সেট সমান, এইটা দ্বারা আমরা তিনটা জিনিস বের করতে পারি। একটা হলো এইটা, একটা এইটা, একটা। বুঝছো কিনা? আচ্ছা, পেনের কালারটা চেঞ্জ করলে ভালো হয়। ওকে, আমি তাহলে কালারটা চেঞ্জ করি, হলুদ কালার নিচে। হ্যাঁ মা, এই যে লাল কালারটা একটু সমস্যা হয় বুঝছি। আচ্ছা, আমি পরের স্লাইডে যাচ্ছি। স্লাইডে হলুদ কালারের কালি করবে না। আচ্ছা, প্রকৃত উপসেট যদি এ সেটের সকল উপাদান বি সেটের উপাদান হয়, কিন্তু বি সেটের সকল উপাদান এ সেটের উপাদান না হয়, তাহলে এ কে বি এর প্রকৃত উপসেট। জিনিসটা কেমন? এর উপাদান সাপোজ আমি বললাম এ বি, বি এর উপাদান আমি বললাম সাপোজ এ বি সি এক্স ওয়াই জেড। এখানে এ সেটে যতগুলা উপাদান আছে সবগুলা কিন্তু বি সেটে আছে, বাট বি সেটের সব উপাদান কিন্তু এ সেটে নাই। হুম তাহলে এ বি এর উপসেট, কিন্তু বি এর উপসেট না। হ্যাঁ, যদি এই শর্তটা আমার সত্য হয়, তার মানে এ বি এর প্রকৃত উপসেট। সুতরাং এ বি এর প্রকৃত উপসেট, এ বি এর প্রকৃত উপসেট। তার মানে কি, একটা জিনিস বোঝো তো, প্রতিটা সেটই তার উপসেট, কিন্তু সেট কিন্তু তার নিজের প্রকৃত উপসেট না। এ সেট এ সেটের উপসেট, বাট এ সেট এ সেটের প্রকৃত উপসেট না। হুম, কিন্তু ফাঁকা সেট এ সেটের প্রকৃত উপসেট। এই জিনিসটা তো তোমরা একটু বুঝছো। ফাঁকা সেট দুনিয়ার সকল সেটের প্রকৃত উপসেট, কিন্তু কোন সেট তার নিজের প্রকৃত উপসেট না। হুম, ঠিক আছে, পরের স্লাইড যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি এগোনো লাগবে, বিকজ আজকে সেট ফাংশন দুইটাই একটু লম্বা টপিক। তো 2 ঘন্টার মধ্যে শেষ করতে গেলে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। সেটের অন্তর, কোন সেটের উপাদান থেকে অপর সেটের উপাদান সমূহ বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। তোমরা এই জিনিসগুলো পারো, হ্যাঁ, তো তাও আমি একটু রিভিউ করে এরকম আছে। সাপোজ পি একটা সেট আছে, সুন্দর হয় না? পি একটা সেট আছে, এর উপাদান 1 2 3 4। এখান থেকে কিউ আর একটা সেট, যার উপাদান 2 3 4। তো আমি পি থেকে কিউ এর উপাদানগুলোকে বাদ দিব, অর্থাৎ পি এইটাকে এইটাকে অনেক স্টুডেন্ট বলে পি মাইনাস কিউ, আসলে কিন্তু না, এটা হলো পি বাদ কিউ।
হুম, বা এইটাকে এইভাবে লেখা যায়, না এইদিকে না ওইদিকে, এইভাবে মনে হয়। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা সচরাচর আমরা ইউজ করি। হুম, তো এটার উচ্চারণ কি? পি বাদ, পি বাদ কিউ জিনিসটা কি? পি এর যে উপাদানগুলো আছে না, ধরো 1 2 3 4 5, এখান থেকে আমি 2 3 4 বাদ দিই, তোমার বাকিটাই কি 1 আর 5 না? এটাই, এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা বুঝছি কিনা? বুঝছি আশা করি। পুরক সেট, পুরক সেট জিনিসটা, আচ্ছা ভেন চিত্র কোন সময়, শক্তি সেট, ভেন চিত্র। আচ্ছা, আমি ভেন চিত্র দিয়ে জিনিসটা বুঝি। প্রথমে আমি বলছিলাম না সার্বিক সেট, ধরো আমার কাছে 10টা সেট আছে। হুম, 10টা সেট, এই 10টা সেটই যে সেটের অন্তর্ভুক্ত সেটা হলো সার্বিক সেট। তো আমার এখানে ইউটা এখানে সার্বিক সেট। হুম, এখানে আমার আলোচনাধীন সেট হলো দুইটা। কোন দুইটা দেখাচ্ছি আমি। এটা হলো আমার সার্বিক সেট, ওকে। ইউ, ইউটা হলো আমার সার্বিক সেট। আর এখানে আমার আলোচনাধীন সেট দুইটা, এই একটা, এই এই একটা সেট, আর এই যে এ, এর পাওয়ার একটা আছে না সি, তো এটাকে আমরা এ প্রাইম বলি যদিও। এইটা একটা সেট। এই দুইটা সেট মিলে হলো আমার এই ইউ সার্বিক সেটটা গঠিত। তো আমার এই সার্বিক সেট থেকে ইউ, এই যে এ কে বাদ দিলে যেটা থাকে না, এইটাই হলো আমার সেই পূরক সেট। এখানে যে আমি বলছি না, এই যে সার্বিক সেট থেকে এ সেটের উপাদান সমূহ বাদ দিলে এ সেটের পূরক সেট পাওয়া যায়, একে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো আমার সার্বিক সেট ধরো ইউ, এখান থেকে আমি এ কে বাদ দিলাম, তো আমার থাকবে হলো এ প্রাইম বা প্রাইম বা, এটাই হলো আমার এই ছোট ছোট এই জিনিসগুলো। তোমরা না বোঝার কিছুই নাই এখানে। ঠিক আছে, সেটের সকল উপসেটের সেট শক্তি সেট ও উক্ত সেটের শক্তি সেট বলা হয়। আমার সাপোজ এ একটা সেট আছে, এটার উপাদান 1 2 3, তো আমার এর উপসেট কয়টা, মানে কয়টা হবে, যে কয়টা উপাদান না, যদি উপাদান, যদি উপাদান এন সংখ্যক হয়, তাহলে উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে তাহলে বলো তো প্রকৃত উপসেট সংখ্যা কতটা? হুম, তো তোমরা একটু কমেন্টে বলো এটা, যে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? মা, ওই বোড়া দিয়ে গেলেই দিল। আচ্ছা, তোমরা একটু কমেন্টে বলো প্রকৃত উপসেট সংখ্যা কয়টি?
ইনভলভমেন্ট একটু কম তোমাদের, একটু ইনভলভ হওয়া লাগবে। আচ্ছা, না বুঝলে বলবা, না বললে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝছো কিনা। সাতটা, সাতটা, হ্যাঁ সাতটা, হ্যাঁ ঠিক আছে। এখানে উপাদান হলো আমার তিনটা। ওকে, আমার উপাদান হলো তিনটা। তোমার প্রকৃত না, তোমার উপসেট সংখ্যা কত? টু কিউব মানে আটটা। এখন আটটা যদি আমার উপসেট হয়, তো আমার প্রতিটা সেট তার নিজের প্রকৃত উপসেট না। তো আমার প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? সাতটা। ঠিক আছে। আতিক, আতিক হাসান সজীব বলছো, আর অনামিকা হাসান, এই দুইজন আনসার দিছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার প্রকৃত উপসেট সংখ্যা সাতটা। আচ্ছা, তোমার শক্তি সেটে কিন্তু প্রকৃত উপসেটের কোনো কাজ নেই। এই জিনিসটা আমি পড়াইছি জাস্ট তোমাদের বেসিকটাকে আরেকটু সুন্দর করার জন্য। হুম, আচ্ছা, তো আমার শক্তি সেটের ক্ষেত্রে প্রকৃত উপসেটের কোনো কাজ নেই। একটা বক্স করে দিই। শক্তি সেট সকল উপসেটকে নিয়ে গঠিত। তো আমার এ সেটের উপসেট কয়টা হবে? ধরো এই সেটের উপসেট কয়টা হবে? একটা হবে ওয়ান, একটা হবে টু, একটা হবে থ্রি, একটা হবে ওয়ান টু, একটা হবে ওয়ান থ্রি, একটা হবে টু থ্রি, একটা হবে ওয়ান টু থ্রি, একটা হবে opposite। হুম, এই যে আটটা, আটটা। তো আমার শক্তি সেট বা পি অফ এ গঠিত হবে এই সবগুলা সেট নিয়ে। অর্থাৎ এই সবগুলা লিখবা, বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট। হুম, আচ্ছা আমি লিখে দিই। ওয়ান, টু, থ্রি, ওয়ান টু, টু থ্রি, ওয়ান, ওয়ান থ্রি, ওয়ান টু থ্রি, বাইরে একটা। এইটাই হলো এ সেটের শক্তি সেট। ঠিক আছে। পরের পেনচিত্র জিনিসটা হলো এই একটা বক্স থাকবে, বক্সের মধ্যে এরকম গোল গোল দিয়ে আমি হলো সেটকে চিহ্নিত করব। হুম, আর এই বাইরে যেটা, সেটা হবে হলো এই গোল চিহ্নিত সেটের পুরো সেট। এখন সাপোজ এরকম একটা বক্স আছে। হুম, এরকম একটা box আছে। এই বক্সের মধ্যে আমার সেট আছে তিনটা। বক্স একটা, একটা, এটা এ, এটা বি, এটা সি। এই জায়গাটুকু এ ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি না, এই জায়গাটুকু, এই জায়গাটুকু এই সার্বিক সেট ধরো আমার ইউ, পুরাটা মিলে হলো আমার ইউ। এই জায়গাটুকু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি না, আর বাকিটা কি বলতো? এই যে বাইরের এই অংশটা, বাইরের অংশটা কি হবে? কেউ একটু আমাকে বলো, কেউ, কেউ একটু কমেন্ট বক্সে বলো এটা, যে বাইরের অংশটাকে কি লিখবো আমি?
বাইরের অংশটা কি লিখবো? বাইরের অংশটাকে এইভাবে লেখা যায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা হলো বাইরের যে অংশটা আছে এটা। ঠিক আছে, ওকে। পরের জিনিস সেটের সংযোগ। এই যে আমি যা একটু আগে পড়লাম না, এইটাই হলো সেটের সংযোগ। যেমন যদি একাধিক সেট থাকে, সেটের উপাদানগুলো যদি আমি এই যে দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত আহ, বৃহত্তর সেট গঠন পদ্ধতিকে সেটের সংযোগ বলে। হুম, জিনিসটা কি? এ একটা সেট আছে আমার, বি একটা সেট আছে, এর মধ্যে ধরো কিছু উপাদান আছে আমার, বি এর মধ্যে ধরো কিছু উপাদান আছে, সাপোজ 2, 3, 4। হুম, তো আমি একটা সেট গঠন করলাম দুইটা সেটের উপাদানগুলোর সমন্বয় করে, এ ইউনিয়ন বি, এইভাবে সমন্বয়ের চিহ্নটা দেওয়া হয়, ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি বুঝি, যে আমরা একটা মানে অনেকগুলা মানুষ থাকে এইখানে, তো সেরকম সংযোগ আর কি, কতগুলা উপাদানের সংযোগ। আর ইউনিয়ন হলো কতগুলো মানুষের সংযোগ। একটু ওয়েট করো। আচ্ছা, তো এখানে এ ইউনিয়ন বি, এইটা হলো এই যে দুইটা সেট আমার ছিল, এই দুইটা সেটকে নিয়ে গঠিত বড় সেট। এইটার যে গঠন পদ্ধতি সেইটাকেই বলে সেটের সংযোগ। হুম, দুইটা সেটের উপাদান নিয়ে অন্য একটা বড় সেট গঠনের পদ্ধতি। হুম, তো এইখানে কিন্তু উপাদান কমন আছে, হ্যাঁ, 2 আর 3 কিন্তু কমন আছে। তো এখানে কিন্তু কমন লেখা যাবে না, যে লিখলাম যে আমি এরকম 1, 2, 2, 3, 3, 4 এরকম কিন্তু লেখা যাবে না। হুম, লিখতে হবে এটা, এটা লিখতে হবে। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি আমরা। সেটা ছেদ। এই এতক্ষণ আমরা করলাম কি, দুইটা সেট নিয়ে একটা বড় সেট গঠন করলাম। এই এখন আমরা দুইটা সেট থেকে একটা ছোট সেট গঠন করব। হুম, তো জিনিসটা কিরকম হবে, এ একটা সেট আছে 1, 2, 3, বি একটা সেট আছে 2, 3, 4। তুমি যদি এ ইন্টারসেকশন বি করি, অর্থাৎ দুইটা সেটের কমন উপাদানগুলা নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, সেটা হবে জাস্ট 2 আর 3। কারণ এই ছাড়া তো আর আমার কমন তেমন কিছু নেই, 2 আর 3 আছে। হুম, এই ছাড়া তো আর আমার কমন নাই। তো এইটাই হবে আমার দুইটা সেটের ছেদ। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি এইরকম লিখতে পারি? হুম, আবার এই জিনিসটা, এই দুইটা জিনিস আমি কিছু বলবো না, তোমরা বুঝছো কিনা আগে বল।
তারপরে এই দুইটা জিনিস আমি বর্ণনা করব যে এই দুইটা জিনিস আমি কি লিখছি। তোমরা আগে বুঝছো কিনা বলো একটু। বর্ষা শাহ বলছে ক্লিয়ার। আচ্ছা, জিনিসটা কি আসলে দেখো, এর মধ্যে যে যে এলিমেন্ট গুলা ছিল সেগুলা কি এর মধ্যেও ছিল না, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর মধ্যে যে এলিমেন্ট গুলা সেটা এর মধ্যে ছিল। আবার এর মধ্যে সবই এই এলিমেন্ট এ ইউনিয়ন বি তে ছিল। তো এই ইন্টারসেকশন বি এর একটা উপসেট, আর এ এই ইউনিয়ন বি এর একটা উপসেট। সেম জিনিসটা এই সেম জিনিসটা নিশ্চিত সেট। যদি কোনো সেটের কোনো কমন কোনো এলিমেন্ট না থাকে তাহলেই সেটা নিশ্চিত সেট। ধরো এ একটা সেট, তার এলিমেন্ট এ বি সি, আর বি একটা সেট, তার এলিমেন্ট হলো এক্স ওয়াই। এখন এই দুইটা সেটের মধ্যে তো কোনো কমন এলিমেন্ট নাই। হুম, তো আমরা যখন লিখবো এ ইন্টারসেকশন বি, তখন কি একটা ফাঁকা সেট থাকবে নাকি? হুম, অর্থাৎ আমাদের এই ইন্টারসেকশনটা করলে এ- এমন একটা সেট পাওয়া যাবে যার মধ্যে কোনো উপাদানই নাই। অর্থাৎ জাস্ট এরকমও দিতে পারো তোমরা, যে যেভাবে ফাঁকা সেট দেখো আর কি। তো কোনো উপাদান নাই এইরকম একটা সেট পাওয়া যাবে, এই দুইটা সেট, এই তিনটা সেট করবে সেইটাই নিশ্চিত সেট। অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে সেটটা পরস্পর নিশ্চিত সেট। ঠিক আছে, রাখছি। এটাই মনে হয় সেটার মধ্যে একটু ব্যতিক্রম, আর বাকিগুলো তো সব জাস্ট অপারেশন টাইপের। এই একটা সেট, ধরো 1 2, আর বি একটা সেট, ধরো এ বি। এখন যদি আমি লিখি এ ক্রস বি, এ ক্রস বি, হুম, এইটা বলতে হয় এ ক্রস বি। যদি আমি লিখি এ ক্রস বি, তখন আমার কি হবে জিনিসগুলা দেখো একটু। প্রথম উপাদান সবসময় এর আসবে, এ এর প্রথম উপাদান সবসময় ফার্স্টে থাকবে। সবসময় লিখবো আমি এইভাবে, কোন সময় এই a, 1 এটা লেখা যাবে না। হুম, আমি লিখবো কি 1, A, 1, B, 1, C। 1 দিয়ে সবগুলোর সাথে ইয়া করা শেষ, 1 এর সাথে সবগুলা আমরা রাখছি। তারপর লিখবো কি 2, A, 2, B, 2, C। তারপর লিখবো কি, তোমরা এখন বুঝতেছো কি লিখবো। এখন এই সম্পর্কটা একটু তাকাও, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এই যে জিনিসটা, একটাকে আমরা ধরছি এক্স, একটাকে আমরা ধরছি ওয়াই। সাচ দ্যাট, এই চিহ্নটার নাম সাচ দ্যাট, মানে এই সেটের ক্ষেত্রে আর কি চিহ্নটার নাম কোলন, বাট সেটের ক্ষেত্রে আমরা বলবো সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এই প্রথমটা এ এর উপাদান।
এবং y বিলংস টু বি, অর্থাৎ সেকেন্ড যেটা, এটা বি এর উপাদান। সেই জন্যই বলছিলাম যে ফার্স্ট এর এই এলিমেন্টটা অবভিয়াসলি এ থেকে নেওয়া লাগবে, না হলে এই শর্তটা ফিল আপ হবে না। বুঝছো? এই শর্তটা ফিল আপ করার জন্য আমাকে সব সময় যে ধারাবাহিকতাটা সেটা মেনটেন করতে হবে। ফার্স্টটা এর উপাদান, তারপরটা বি এর উপাদান। এখানে সেটের কয়েকটা প্রতিজ্ঞা, সবগুলোই তোমরা জানো, এই যে বিনিময় বিধি টিধি এগুলো তোমরা জানো। হম, তোমাদের শিখানোর মতো তেমন কিছুই নেই এখানে। এখানে প্রত্যেক প্রত্যেক ক্ষেত্রে ইউ সার্ভিস সেট এবং এবিসি সেট গুলো ইউ এর উপসেট। এবং আচ্ছা না, এটা থাক, না না বললেও চলবে না। বিনিময় বিধি, এ ইউনিয়ন বি যা বি ইউনিয়ন এ তাই, কারণ আমি কমন উপাদানগুলো নিয়ে সেট গঠন করতেছি। তো আমার ইউনিয়ন করার ক্ষেত্রে উল্টাইলে কোনো ম্যাটার করতেছে না। হুম, আবার এ ইন্টারসেকশন বি যা বি ইন্টারসেকশন এও তাই, কারণ কমন উপাদানগুলো নিয়ে আমি হলো কাজ করতেছি। আর এই বাকিগুলোর তোমাদের প্রমাণ আছে বই। হুম, এই যে ডি মর্গানের সূত্র, বন্টন বিধি, সংযোগ বিধি, সবগুলো প্রমাণ আছে বইতে। হুম, যে অন্যান্য যা যা সূত্র আছে সবগুলো প্রমাণ আছে বইতে। তো এই সূত্রগুলো তোমরা সবাই জানো, আমার এক্সট্রা করে কিছু বলা লাগবে না আশা করি। তোমরা সূত্রগুলা জাস্ট বই থেকে একটু চোখ বুলায় নিবা। সূত্রগুলা এমসিকিউতে আসে, এমসিকিউতে দেখা গেল এই জিনিসটা দিয়ে বললো, এখানে সমান চিহ্ন দিয়ে বললো হোয়াট, তারপরে এই যে কোনো একটা সঠিক অপশনের মধ্যে এই জিনিসটা রাখলো। হুম, তো তোমার যদি জানা থাকে তাহলে তোমার ক্ষেত্রে খুঁজে বের করাটা খুব সহজ। জাস্ট এইগুলা একটু মাথায় রাখবে, এই যতগুলো আছে। আমি দুইটা একটু ব্যতিক করে রাখছিলাম। ডি মর্গানের সূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের মানে যদি এনডিসি ভর্তি পরীক্ষায় এসেও যায়, তাও আমি কোনো রকমের মানে বিস্মিত হব না, কজ এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই দুইটা প্রতিজ্ঞা, হ্যাঁ, এই দুইটা, এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটাও আসতে পারে, এই দুইটাও বেশ ইম্পর্টেন্ট। এই দুইটাও ধরো ভেরি ভেরি না দিলেও ভেরি ইম্পর্টেন্ট, বাট যে কোনোটাই আসতে পারে, তোমরা আর কি কোনোটাই স্কিপ করো। সেট সম্পর্কিত আরো কিছু প্রতিজ্ঞা, এই যে প্রতিটা সেটই তার উপসেট, এই ধরনের যে ইয়াগুলো, এই যে এ যে কোনো সেট হলে এ তার উপসেট। হুম, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, শুধু উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। হুম, কোন সেট তার নিজের প্রকৃত উপসেট না, বাট ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। এ ও বি যে কোনো সেট হলে এ ইজ ইকুয়াল টু বি হবে, যদিও কেবল যদি এ বি এর উপসেট হয়, ই এবং বি এর উপসেট হয়, প্রকৃত উপসেট না কিন্তু। এ বি এর শুধু উপসেট, বি এর শুধু উপসেট। যদি এ ফাঁকা সেটের উপসেট হয় তাহলে এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। এই জিনিসটা কিন্তু খুবই সহজ। যদি কোনো একটা সেট ফাঁকা সেটেরও উপসেট হয় তার মানে কি, তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। যদি কোনো একটা জিনিস ফাঁকা সেটের উপসেট হয়
তাহলে তার মধ্যে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে সেইটাও ফাঁকা সেট। আবার পরে কি বলছে, এ যদি বি এর উপসেট হয়, বি যদি সি এর উপসেট হয়, তাহলে এ সি এর উপসেট। এই জিনিসটা কিন্তু আমরা দেখছি একটু আগে, এই দেখো দেখেছি এই যে এইখানটায় এন জেড এর উপসেট, জেড আবার কিউ এর উপসেট, কিউ আবার আর এর উপসেট। তো এখানে দেখো এন কি তাহলে আর এর একটা উপসেট না? হুম, সেম জিনিসটা কিন্তু এইখানে বলছি, আমরা আবার সেম জিনিসটা এখানে বলছি। হুম, সেম জিনিস। এ ও বি যে কোনো সেট হলে এ ইন্টারসেকশন বি যদি এ এর উপসেট হয়, ও ও এটা তো আমি দেখাইছি একটু আগেও, একটা যা করে আমি দেখাইছি, ওই জানি এই যে এটা, এটা, এই সেম জিনিস আবার ওইখানে আমি যা দেখাইছি সেটি। যদি এ সেটের প্রতিটা উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবল একটি উপাদান, এবং বি সেটের প্রতিটা উপাদানের সাথে এ সেটের একটি এবং কেবল একটি উপাদানের মিল স্থাপন করা যায়, তবে এ এবং বি এর মধ্যে এক এক মিল আছে। এ এবং বি এর মধ্যে এক মিল থাকে আর কি। জিনিসটা কেমন? জিনিসটা এরকম, ধরো এ একটা সেট, ধরো বি একটা সেট, এর মধ্যে উপাদান আছে 1 2 3। এইখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে এরকম কোনো ইয়া নেই, এইটা হলো জাস্ট আমি দেখাইছি যে এই উপাদানগুলো এর মধ্যে আছে। ছোট হয়ে গেছে। আরেকটা এখানে ধরো এ বি সি, তো যদি এ সেটের প্রতিটা উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবল একটি উপাদানের মিল স্থাপন করা যায়, ধরো ওয়ান এর সাথে মিল আছে কোনো একটা ফাংশনের মাধ্যমে, কোনো একটা ফাংশনের মাধ্যমে ওয়ান এর সাথে এ এর মিল আছে, টু এর সাথে বি এর মিল আছে, থ্রি এর সাথে সি এর মিল আছে। এইটা যদি হয় তাহলে এইখানে ওয়ান ওয়ান বা এক এক মিল আছে। কিন্তু যদি জিনিসটা এমন হইতো 1 2 3, এ বি সি, ওয়ান এর সাথেও এর সম্পর্ক, টু এর সাথে এর সম্পর্ক, থ্রি এর সাথে বি এর সম্পর্ক, আর সি এর সম্পর্ক, তাহলে বিটা কিন্তু আমার ফাঁকা থাকতেছে আর এ এর সাথে দুইটা সম্পর্ক আছে। তো এখানে আমার ওয়ান ওয়ান না কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু ওয়ান ওয়ান নয়। হুম, এই জিনিসটা যাতে মাথায় থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ও অনেকক্ষণ ধরে তোমরা কোনো রেসপন্স করতেছো না, তোমরা কি বুঝছো সবকিছু? হুম, একটু বলো তোমরা সবকিছু বুঝছো কিনা, আর না বুঝলে কোন জায়গায় বোঝো নেই, যেখানে বোঝো নেই সাথে সাথে তোমরা কমেন্ট করবা, হ্যাঁ সাথে সাথে কমেন্ট করলে তো আমি সেই জিনিসটা আরেকবার দেখাতে পারবো। তোমরা বুঝছো কিনা একটু ক্লিয়ার করো। হুম, ক্লিয়ার দাদা, বর্ষা সব বলছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, সমতুল সেট, তথই ভৌমিক বলছে সি, মানে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সমতুল সেট, হুম, যদি দুইটা সেটের মধ্যে এক এক মিল বর্ণনা করা যায় তাহলে সেট দ্বয় সমতুল সেট। সমান সেট কিন্তু বলেনি, সমতুল সেট। অর্থাৎ
এই যে আমি আগে যে জিনিসটা দেখালাম, এই যে এ আর বি এর মধ্যে যে একটা সম্পর্ক আছে না, ওয়ান ওয়ান যে একটা মিল আছে, এই জিনিসটা যদি থাকে, হুম, এ যদি বি এর সাথে ওয়ান ওয়ান এই রকম একটা সম্পর্কে যদি যুক্ত থাকে, তাহলে এ আর বি সমতুল। এই সমতুলটাকে আমরা এইভাবে দেখি। যদি ওয়ান ওয়ান মিল থাকে, সাপোজ আমাদের একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। তো আমার একটা সেট আছে এ, এ সেটের মধ্যে উপাদান আছে ওয়ান টু থ্রি। বি সেটের মধ্যে উপাদান আছে ধরো টু ফোর সিক্স। হুম, তো এখানে এই যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু টু এক্স, এই যে ফাংশন, যে একটা ফাংশন দিয়ে যে আমার যে সম্পর্কটা আছে, হ্যাঁ, সেখানে একটা ওয়ান ওয়ান মিল আছে না, তাহলে এ বি এর সমতুল। সমান না কিন্তু, আবার বলতেছি আমি, জিনিসটা কিন্তু সমান না, সমতুল। হুম, আর এইখানে দেখো কথা লিখছি আমি কয়েকটা, দুটো, যে প্রতিটা সেট নিজের সমতুল, ফাঁকা সেট শুধুমাত্র নিজের সমতুল। হুম, ফাঁকা সেটের সাথে তুমি তুমি তো কোনো কিছু সম্পর্ক স্থাপন করতে পারবা না, বাস ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদানই থাকে। হুম, যদি কোনো যদি কোনো যদি কোনো উপাদান না থাকে, তাহলে কি কোনো সম্পর্ক স্থাপন করা সম্ভব? সম্ভব না। সেজন্য ফাঁকা সেট নিচের, ফাঁকা সেট শুধুমাত্র নিজেরই সমতুল, আর প্রতিটা সেট তার নিজের সমতুল, অর্থাৎ এ সমতুল এ। ব্যবধি, ব্যবধি জিনিসটা চার রকম। হুম, কিরকম দেখাই, একটা হলো খোলা খোলা, একটা খোলা বদ্ধ, একটা বদ্ধ খোলা, একটা হলো তোমার কি বলে বদ্ধ বদ্ধ। হুম, আচ্ছা, তার আগে এই জিনিসটা আমি পড়, তারপরে আমি ইয়াতে যাচ্ছি, ব্যবধিতে যাচ্ছি। যে সকল সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় তাদেরকে শান্ত সেট বলে, অর্থাৎ যাদের সদস্য সংখ্যার একটা লিমিট আছে, তারা হলো শান্ত সেট। অনন্ত সেটের অনন্ত সেটের প্রকৃত উপসেট সমতুল হবে। আচ্ছা, এই কথাটা তোমরা একটু বোঝো। এই প্রথম সংজ্ঞা দুইটা তো তোমরা বুঝছো না, ও আশা করি। হুম, আচ্ছা, তো যাদের সদস্য সংখ্যা অসীম তাদেরকে অনন্ত সেট করে। আচ্ছা, তো অনন্ত সেটের একটা জিনিস ধরো, অনন্ত সেটের উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা অসীম না? হুম, অসীম। তো অনন্ত সেটের একটা প্রকৃত উপসেট আছে যার উপাদান সংখ্যা ধরো অসীম মাইনাস ওয়ান। এখন অসীম মাইনাস ওয়ান, হুম, সেটাও কি অসীমই না? তুমি সাগর থেকে এক মগ জল নিয়ে তুমি অন্য কোথায় কোথাও ঢালছো, ঢেলে তুমি বলছো যে সাগরের উচ্চতা কমছে। কেউ যদি তোমাকে বলে কতটুকু কমছে, এটা কি জীবনেও বলা সম্ভব কতটুকু কমছে? অসীম থেকে ওয়ান বিয়োগ করাও অসীমের সমান। মানে যেখানে তোমার অসীম সংখ্যক উপাদান আছে, সেখান থেকে জাস্ট আমি একটা উপাদান সরালাম, তো সেটাও কি অসীমের সমান? আচ্ছা, এখন যদি একটা উপাদান সরানো হয় তাহলে তো অনন্ত সেটের কোন রকম পরিবর্তন হয় না,
অর্থাৎ অনন্ত সেট অনন্ত সেটই থাকে। এখন প্রতিটা সেট তার নিজের প্রকৃত উপসেট না, তাহলে অনন্ত সেটের একটা প্রকৃত উপসেট কি তার সমতুল হচ্ছে না? প্রতিটা সেট তার নিজের সমতুল। ওকে, প্রতিটা সেট তার নিজের সমতুল। তো যদি সমতুল হয়, একটা উপাদান সরানোর ফলে কিন্তু আমাদের অনন্ত সেটের কোন রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে কি অনন্ত সেটের প্রকৃত উপসেট একটা উপাদান কমানোর পরে তার যে উপসেটটা থাকে সেইটা তার সমতুল ও হবে না। হুম, বুঝছো? বুঝলে একটু আমাকে বলো, এটা এই জিনিসটা কিন্তু একটু চিন্তা করা কঠিন, কজ আমরা সবসময় একটা দুইটা কমানোর পরে বলি যে কমছে তো, বাট অনন্তর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। অনন্তর ক্ষেত্রে ব্যাপারটা সে- সেরকম না। অনন্তর ক্ষেত্রে একটা দুইটা কমলে বা একটা দুইটা কেন হাজার খানেক কমলেও তার কোনো ইয়াও হয় না, তার কোনো মানে সদস্য সংখ্যার কোন রকম কম বেশি হয় না, সেটা যা ছিল তাই থাকে। হুম, ধরো এই একটা যদি অনন্ত সেট হয়, তাহলে এর যদি উপাদান যদি আমি হাজারটাও কমাই, তারপরও এ নিজের সমতুল থাকবে। হুম, আবার এ নিজের প্রকৃত উপসেটও হবে, কজ আমি তো উপাদান কমাইছি, উপাদান তো আমি কমাইছি, তাহলে প্রকৃত উপসেটও হবে, সমতুলও হবে। হুম, ঠিক আছে। ব্যবধি, এইবার আমি ব্যবধিতে আসি। ব্যবধি হলো চার রকম। চার রকম। হুম, খোলা খোলা, খোলা খোলা, খোলাবদ্ধ, সরি, আমি কি লিখতেছি, বদ্ধ খোলা, বদ্ধ খোলা, বদ্ধ বদ্ধ। হুম, চার রকম ব্যবধি থাকে। তো এইটাকে আমরা দেখাই হলো দুই পাশে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, এ পাশে দেখাই যে পাশে খোলা লেখা থাকবে সেই পাশে ফার্স্ট ব্র্যাকেট, যে পাশে বদ্ধ লেখা থাকবে সেই পাশে থার্ড ব্র্যাকেট। সেম, বদ্ধ লেখা থাকলে থার্ড ব্র্যাকেট, খোলা লেখা থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এখানে দুইটাই বদ্ধ বদ্ধ, তার মানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। হুম, এখন খোলা বদ্ধ এই জিনিসগুলা কি? হ্যাঁ, একটা ফাঁকা স্লাইড নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ আমাদের ওয়ান। হুম, এখন আমি ধরো তোমাকে বললাম যে তুমি 0.9 থেকে ওয়ানের যতটা কাছাকাছি যাওয়া সম্ভব যাও, বাট ওয়ানে পৌঁছাবা না, ওয়ানের যতটা কাছাকাছি সম্ভব যাও। হুম, তো তুমি ধরো গেলা 0.99999 এরকম ধরো তুমি যাইতে থাকলে। হুম, তো এখানে কি তোমার একটা শর্ত দিছি না আমি, যে তুমি ওয়ানের কাছাকাছি যাইতে পারবা বাট ওয়ান হইতে পারবা না। হুম, শর্তটা কিন্তু আমি তোমাকে দিছি। তো এইটাই হলো খোলা ব্যবধির বৈশিষ্ট্য। ধরো এই একটা সেট আকারে যদি আমি লিখি এটাকে, তখন আমি এরকম
লিখবো x such that, ধরো 0.9 থেকে x বড় বাট 1 এর থেকে ছোট, এইরকম লিখবো। এই জিনিসটা মানেই হলো তোমার 0.9, 1, দুই পাশে ব্যবধি কি খোলা। 0.9 থেকে শুরু করছো তুমি, মানে 0.9 এর এইদিকে যাচ্ছ, 1 এর ওই দিকে যাচ্ছ, 1 এর যতটা কাছাকাছি যাওয়া সম্ভব যাচ্ছ, বাট 1 হচ্ছে না। হুম এই জিনিসটা কিন্তু, যদিও এইখানে হালকা পাতলা একটু ভুল হয়েছে আমার, এটা আমি একটু ভুল হয়েছে, মানে এইটার সাথে এই জিনিসটার একটু corresponding একটু ভুল হয়েছে। বাট তোমরা জিনিসটা বুঝছো আর কি, যে আমরা একটা জিনিসের খুব কাছাকাছি যাইতে পারবো বাট ওইটা পর্যন্ত পৌঁছাবো না। সেইটাকেই আমাদের বলে খোলা ব্যবধি, খোলা খোলা। এখন আমি তোমাকে বললাম যে তুমি কোনো একটা জায়গায়, ধরো তোমার আম, তোমাকে আমি বললাম যে তুমি 10 থেকে শুরু করবা, 10 থেকে শুরু করে তুমি 11 যত, আহ, ধরো তুমি 12 যতটা কাছাকাছি যাইতে পারবা এখানে, 10 তোমাকে আমি ফিক্সড করে দিলাম, হ্যাঁ। তো তো শর্তটা তখন কেমন হবে, এক্স সাচ দ্যাট 10 10-এর সমান বা বড়, আর এদিকে 12 থেকে ছোট। ওকে, তখন আমার ব্যবধিটা কেমন হবে, 10, 12, 12-র কাছাকাছি যাবা, সেজন্যই এদিকে খোলা। বাট তুমি এক্সাক্ট 10 থেকে শুরু করছো, সেজন্য এদিকে বদ্ধ। হুম আচ্ছা, এখন তোমরা বলো তো বদ্ধ বদ্ধ ব্যবধিটা তাহলে কেমন হবে। এটা না, আমি এক্সাক্ট 10 থেকে শুরু করছি, এক্সাক্ট 12-তে শেষ করছি, এটা আমার বদ্ধ বদ্ধ। আর ধরো তোমার এখন যদি কেউ বলে যে ভাই খোলাবদ্ধ, তাহলে কি, এই চিহ্নটা এইটা এইখানে চলে আসবে, এইটা এইখানে চলে যাবে, এক্সাক্ট 10 থেকে তখন তুমি শুরু করতে পারবে না, বাট এক্সাক্ট 12-তে শেষ হবে। অর্থাৎ জিনিসটা হবে এরকম, এক্স সাচ দ্যাট এক্স 10-এর থেকে বড় এক্স বাট 12-র সমান বা ছোট, এরকম হবে। আর এটার ইয়াটা হবে হলো 10, এরকম। তো আশা করি তোমরা বুঝছো। হুম এবার এই কোশ্চেন গুলোর উত্তর দাও। x belongs to n such that x square is greater than 15 but x cube is less than 36। হুম এটার উত্তর দাও তোমরা। পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট n, আর সেইটার একটা উপাদান হলো x। হুম তো এক্স এর উপরে শর্ত কি দিছি আমি, এক্স এর স্কোয়ার 15 থেকে বড়, আচ্ছা 15 থেকে বড় স্কোয়ার যুক্ত একটা টার্ম কি আছে দেখো, 4 স্কোয়ার ইজ গ্রেটার দেন 15 না, 4 এর নিচে যা আছে সব কি, 3 স্কোয়ার তো লেস দেন 15, 2 স্কোয়ার তো লেস দেন 15, কিন্তু 4 স্কোয়ার কি গ্রেটার দেন 15 না, কিন্তু 4 এর কিউব কত, হুম 4 4 16, 4 16 64, সেটা কি 36 এর চাইতে বড় না। তোমার প্রথম শর্তটা ফিল আপ করলো, দ্বিতীয় শর্তটা কিন্তু আমার ফিল আপ করতেছে না।
এটার উত্তর হবে ফাঁকা সেট। কারণ কোনো এমন সংখ্যা নেই যে ওই দুইটা শর্ত একত্রে ফিল আপ করে। হ্যাঁ, সংখ্যা আছে, বাট কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নাই। এইখানে আবার বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। হুম যদি আমি কাল্পনিক সংখ্যা নেই তাহলে তাহলে এই শর্তটা ফিল আপ করবে। বাট কি বলছে, আমার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট থেকে ই এলিমেন্ট নেওয়া লাগবে না। তো 4 একটা এলিমেন্ট আছে যেটা প্রথম শর্ত ফিল আপ করে, বাট সেকেন্ড শর্ত ফিল আপ করে না, তাই এটার উত্তর ফাঁকা আছে। ঠিক আছে। এক্স such that এক্স বিজোড় মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 90 হলে সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, এটার উত্তর তোমরা দাও। এটার উত্তর কি হবে বলো তোমরা। একটু তাড়াতাড়ি দাও, নাহলে ক্লাস শেষ হতে তো সময় লাগবে। তাড়াতাড়ি এটার উত্তর দাও। কুইক কুইক কুইক। আমি করাচ্ছি, তোমরা উত্তর দিতে থাকো। দেখো, বলছে কি বিজোড় মৌলিক হুম একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, বাকি সব মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় হয়। জাস্ট একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, এটা বাদ, এটা আমাদের বাদ। বাকিটাই কি 3, 5, 7, 9 না, 11, 13, 15 ও না, 17, 19, এই জিনিসগুলো সমান বা ছোট বলছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 উপাদান সংখ্যা আমার 7। এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স 4 এর চাইতে ছোট সেটের উপাদান সংখ্যা কত? খুবই ইজি না? হুম কত এটার উত্তর? তাহলে 4 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত? 1, 2 আর 3 না? তোমার উত্তর কত? 3 না? হুম খুব সহজ এটা। এটার উত্তর কত? সাদিয়া সাবা জেসি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ক্লাস কয়টায় শুরু ছিল? তখন থেকে ক্লাস করলে ভালো হয় না? লাইভ ক্লাস করার চেষ্টা করবা সবসময়। লাইভ ক্লাসে প্রশ্ন করা যায়, তারপরে যত সমস্যা থাকে সেইগুলো টিচারকে জিজ্ঞাসা করা যায়, তো লাইভ ক্লাস করার চেষ্টা করো। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কত? 3 কার কার মনে হচ্ছে? এটার উত্তর কিন্তু মোটেও 3। বলছে কোন রকম ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 4 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত? অসংখ্য না? বলছে ধনাত্মক, যদি ধনাত্মক বলতো, ধনাত্মক বললে এটা হইতো আমার। ধনাত্মক বললে আমার এটা হইতো, বাট যেহেতু আমার ধনাত্মক বলে নাই, সেহেতু এটার উত্তর অসংখ্য। হয়তো আমার 4 এর চেয়ে ছোট মাইনাসের দিকে গেলে অসংখ্য পূর্ণ সংখ্যা আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, x belongs to n such that 9 is less
x is greater than 9 আর less than 10। আচ্ছা, n মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা n। এখন 9 আর 10 এর মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে? কোনো কিছু আছে কি? কিছুই তো নেই। তো এই এরূপ সেটকে আমরা কি বলবো? ফাঁকা সেট না? ফাঁকা সেট তো আমরা বলবো এটা। ঠিক আছে, ঠিক আছে। সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? খুবই সহজ, তোমরা এটা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এর শক্তি সেটের সংখ্যা কত? এটাও তোমরা পারবা, এটাও তোমাদের হোমওয়ার্ক। এটা একটু ট্রিকি আছে, আচ্ছা পারবা সত্যি। সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান নিয়ে, কমন এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হয় সেটা হলো এ ইন্টারসেকশন বি। এখন আমার কমন এলিমেন্ট কি? এ এরও উপাদান, বি এরও উপাদান না? তাহলে এই যে এখানে খেয়াল করো, এখানে কি স্কোয়ার আছে? এই জিনিসটা কিন্তু ঝামেলা, বুঝছো? তুমি ধরো না দেখে ইয়া করলে, আরে এই তো ঠিক আছে, ঠিক আছে, এইটাই উত্তর না, স্কোয়ার আছে। এখন আমার প্রতিটা উপাদান এগুলার যারা অন্তর্ভুক্ত হবে সেটা এর অন্তর্ভুক্ত, বি এরও অন্তর্ভুক্ত। সুতরাং আমার অ্যান্সার এইটা, x such that x belongs to a, x belongs to b। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের পরবর্তী টপিক ফাংশন, ক্লাসের পরবর্তী পার্ট আর কি। দুটি সেটের মধ্যে বর্ণিত সম্পর্ককে অন্যয় বলে। ওই যে আমি আগে একটা দেখেছিলাম না, এ একটা সেট যার উপাদান এ 1 2 3, বি একটা সেট তার উপাদান ধরো 2 4 6। তো আমি এদের মধ্যে একটা সম্পর্ক বর্ণনা করলাম একটা ফাংশন দিয়ে। সেই ফাংশনটা হলো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2x। তোমার এই যে সম্পর্কটা, এটাকেই আমি বলতেছি অন্যয়। একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে যাওয়ার যে সম্পর্কটা, সেটাই হলো আমার অন্যয়। আচ্ছা, যখন কোন নিয়মের অধীনে এক্স সেটের প্রত্যেকটা উপাদানের সাথে ওয়াই সেটের একটি এবং কেবল একটি উপাদান সংশ্লিষ্ট হয়, তবে তাকে ফাংশন বলে। অর্থাৎ ওয়ান ওয়ান মিল থাকতে হবে, ওয়ান ওয়ান মিল থাকতে হবে, একটি এবং কেবল একটি উপাদানে সংশ্লিষ্টতা থাকতে পারবে। অন্যের ক্ষেত্রে জিনিসটা ওরকম না। অন্যের ক্ষেত্রে জিনিস নেই, যদি টু এর সাথেও টু এর সম্পর্ক থাকে কোনো সমস্যা নাই। বাট যদি তোমার ফাংশন বলি আমি, ফাংশন বললে এখানে ওয়ান ওয়ান সম্পর্ক থাকবে। অর্থাৎ একের সাথে টু, টু এর সাথে ফোর, থ্রি এর সাথে সিক্স, মানে একটার সাথে একটারই সম্পর্ক থাকতে পারবে। যদি একাধিক সম্পর্ক থাকে কোনো উপাদানের সাথে, কোনো বি এর কোন বি সেটের কোনো উপাদানের সাথে, যদি কোন এ সেটের এই একাধিক সদস্যের কোনো সম্পর্ক থাকে, তাহলে তোমার সেটা ফাংশন হবে না। এখানে ওয়ান ওয়ান সম্পর্ক মেনটেন করতে হবে। ওকে, বুঝতে পারছো তো? কমেন্ট বক্সে কেউ স্প্যাম করবা না। হুম, কমেন্ট বক্সে দরকারি কথা ছাড়া কোন রকম অদরকারি কথা লেখার কোনো দরকার নেই। তোমরা বুঝছো কিনা একটু জানাও।
অন্য ফাংশনের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে সেটা তোমাদের না বুঝলে পরবর্তী ক্লাসটা বুঝতে একটু সমস্যা হবে। তোমরা বুঝছো কিনা জানো। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, তোমরা আসো বাট তোমরা কিছু বলতেছো না, না বললেও, না বুঝলেও তো বলতেও হবে যে আমি বুঝি নাই। কোডোমেন আর ডোমেন ও কোডোমেন। আচ্ছা, এই টপিকটা এরকম দেখো। সাপোজ আমার একটা ফাংশন আছে এরকম, আমি সহজ একটা ফাংশনই দিই এখানে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এরকম একটা ফাংশন আছে। এরকম একটা ফাংশন থাকলে আমার এই একটা সেট আছে, ওই সেম জিনিসটা দিয়ে আমি বুঝাচ্ছি জাস্ট। হ্যাঁ, এ টি 2 4 6। আচ্ছা, বর্ষা সাহা বলছে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর্ষা। আচ্ছা, তো আমার এখানে এরকম একটা সম্পর্ক আছে। এখন আমার এই যে ফাংশনটার মাধ্যমে এই সম্পর্কটা ক্রিয়েট হলো না এখানে, তো ওই ফাংশনের মধ্যে আমি উপাদান বসাবো এইখান থেকে, আর এই ফাংশন আমাকে প্রোডাক্ট দেবে এইটা, এই সেটের উপাদানগুলা ফাংশন আমাকে প্রোডাক্ট হিসেবে দেবে, আর এইগুলা হলো আমি বসাবো এইখানে। হুম, এই 1, এই 2, এই 3 হলো এইখানে ফাংশনের মধ্যে বসাবো। ওকে, আর এই 2 4 6 এইগুলা হলো আমার প্রোডাক্ট। আচ্ছা, এখন এই যে যেখান থেকে আমি উপাদান বসাচ্ছি না সেইটা হলো আমার ডোমেন, আর যেখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি, রেজাল্ট যেখান থেকে আমি পাচ্ছি সেটা হলো আমার কোডোমেন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, 2 4 6 এর সাথে 8 9ও আছে সাপোজ, 8 9 আছে, তারপরও কিন্তু আমার এই সেটটা কোডোমেন সেট, কারণ আমার রেজাল্ট গুলা এই সেটের মধ্যে আছে। হুম, আমার রেজাল্ট গুলা এই সেটের মধ্যে আছে, সেই জন্য এই সেটটা হলো আমার কোডোমেন সেট। হুম, আমার রেজাল্ট গুলো যে সেটের মধ্যে থাকবে সেখানে অপ্রয়োজনীয় দুই একটা উপাদান থাকলেও কোনো সমস্যা নেই, তারপরও সেটা কোডোমেন। আর এখানে যেগুলা আমি ফাংশনে বসাতে পারবো, বসানোর উপযোগী, সেইগুলা হলো সেইগুলা হলো আমার ডোমেন সেট। ওকে, এখন আসি রেঞ্জে। হ্যাঁ, কোডোমেন সেটের যে সকল উপাদান কোডোমেন সেটের যে সকল উপাদান ডোমেন সেটের উপাদানের সাথে সরাসরি সংশ্লিষ্ট তাদেরকে রেঞ্জ বলে। আমি আগের স্লাইড যাচ্ছি, এই যে দেখো এখানে কিন্তু 8 আর 9 এই ডোমেন সেটের সাথে সরাসরি কোনো সম্পর্কযুক্ত না, বাট 2 4 6 এইটা আমার সম্পর্কযুক্ত। তাহলে আমি কি লিখতে পারি, যে কোডোমেন সেট হলো 2 4 6 8 9, এইটা হলো আমার কোডোমেন সেট। বাট রেঞ্জ সেট কোনটা, যে তিনটা আমার ডোমেনের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল সেই তিনটা হলো আমার রেঞ্জ। হুম, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি কিনা, রেঞ্জ সেটটা
কোডোমেনের উপসেট। এটা আমি লিখতে পারি কিনা? এবং আরেকটা কথা বলি, যদি ধরো রেঞ্জ সেট ইজ নট ইকুয়াল টু কোডোমেন সেট হয়, তাহলে রেঞ্জ সেটটা কোডোমেনের প্রকৃত উপসেট না। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা একটু বল। তাহলে রেঞ্জ তাহলে রেঞ্জ কোডোমেনের প্রকৃত উপসেট। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা একটু বল, একটু তাড়াতাড়ি। এই জিনিসটা তোমরা বুঝছো? এখানে আমার রেঞ্জ সেটে উপাদান সংখ্যা কোডোমেনের চাইতে কম আছে, তাহলে রেঞ্জটা কোডোমেনের প্রকৃত উপসেট। হুম, বুঝছো বুঝছো? দাদা আরেকবার একটু বলো। আচ্ছা, জিনিসটা দেখো, কোডোমেন সেটে আমার এমনও উপাদান থাকবে যেগুলা আমার ডোমেন সেটের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না, বাট রেঞ্জ সেটে এমন উপাদান গুলাই থাকবে যেগুলা ডোমেন সেটের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে আমার রেঞ্জ সেটের সব উপাদান কোডোমেন সেটের মধ্যে আছে, বাট কোডোমেন সেটের সব উপাদান রেঞ্জ সেটের মধ্যে নাই। তাহলে রেঞ্জটা কোডোমেনের প্রকৃত উপসেট কিনা? এইবার বুঝছো? বল। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। পরের স্লাইডে যাচ্ছি আমি। এক এক ফাংশন, এটা তো আমি বলছি আগেও, ওয়ান ওয়ান মিল যেটা, ওয়ান ওয়ান ফাংশনও তাই। যদি একটার সাথে একটার সম্পর্ক হয় তাহলে সেটা এক এক ফাংশন। হুম, ওয়ান, টু, থ্রি। আমার যদি একটা উপাদানের সাথে এখানে একটা উপাদানের সম্পর্ক থাকে, টু, ফোর, সিক্স, একটারই সম্পর্ক আছে। ওয়ানের সাথে টু এর আছে, টু এর সাথে ফোর এর আছে, থ্রি এর সাথে সিক্স এর আছে। যদি একটার সাথে একটার সম্পর্ক থাকে তাহলে সেটা ওয়ান ওয়ান ফাংশন। খুবই সহজ, সামনে যাচ্ছি। সার্বিক ফাংশন, যদি কোনো ফাংশনের কোডোমেন ও রেঞ্জের সদস্য সংখ্যা সমান হয়। এই যে, এখানে আমি কি দেখাইছিলাম যে কোডোমেন সেটে রেঞ্জের সদস্য সংখ্যাগুলা বাদেও এক্সট্রা সদস্য থাকতে পারে, বাট যদি এমন হয় যে রেঞ্জ আর কোডোমেন সেটটা সমান হয়ে গেল, অর্থাৎ এইখানে যেরকম এইটা হলো আমার ডোমেইন সেট, এইটা হলো আমার কোডোমেইন সেট, আবার এই আমার রেঞ্জ সেট। এখন রেঞ্জ আর কোডোমেনের সদস্য সংখ্যা কি সমান হয়ে গেল না এখানে? হুম, এই যে এখানে রেঞ্জ আর কোডোমেনের সদস্য সংখ্যা কি সমান না? তাহলে কোনো ফাংশনে যদি এরকম হয় যে ডোমেন সেট আর সরি কোডোমেন সেট আর রেঞ্জ সেটের সদস্য সংখ্যা সমান হয়ে গেছে, তাহলেই সেটা সার্বিক ফাংশন। হুম, বুঝতে পারছো? খুব সহজ কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আগাচ্ছি।
কোনো ফাংশনের রেঞ্জের সেটকে ডোমেইন হিসেবে ব্যবহার করলে যদি প্রথমোক্ত ফাংশনের ডোমেইনের সেট পাওয়া যায়, তাহলে দ্বিতীয়োক্ত ফাংশনকে প্রথমোক্ত ফাংশনের বিপরীত ফাংশন। আমি দুটো ফাংশন নিয়েছিলাম না, আজকে এই দুইটা নিয়েই খালি আমার কথা। এটা 2, এটা 4, এটা 6। এই দুইটা একটা ফাংশনের মাধ্যমে যুক্ত। ফাংশনটা কেমন সেটা, এখানে একটা ফাংশন আছে, ফাংশনের মাধ্যমে যুক্ত। এখন আমার এইটা হলো আমার ডোমেইন সেট, এটা হলো আমার রেঞ্জ বা কোডোমেন সেট। রেঞ্জ বা কোডোমেন বললাম কেন, কারণ সদস্য সংখ্যা সমান। এখন আমি যদি অন্য কোনো একটা ফাংশন, ধরো জি অফ এক্স, এমন ভাবে সংজ্ঞায়িত করলাম যে জি অফ এক্স এর মধ্যে এইগুলা বসাইলে, রেঞ্জ থেকে উপাদান যদি আমি বসাই, তাহলে সেটা এই আমার আগের ডোমেইনের উপাদানগুলা ফেরত দিচ্ছে। তাহলে জি অফ এক্সটা এফ অফ এক্স এর বিপরীত বিপরীত ফাংশন। হুম, আমার যদি এই এমন একটা ফাংশন আমি পাই যেখানে অন্য একটা ফাংশনের রেঞ্জ রেঞ্জ ইনপুট করলে আউটপুট হিসেবে ডোমেইন ফাংশনের সদস্য সংখ্যাগুলো ও আমাকে ফেরত দিচ্ছে, তাহলে ওই ফাংশনটা আগের ফাংশনের বিপরীত ফাংশন। বুঝতে পারছো আশা করি, খুব সহজ ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। হুম, বুঝলে একটু কমেন্ট বক্সে আমাকে বল। বুঝলে একটু আমাকে কমেন্ট বক্সে বল যে আমি বুঝছি। তুমি বেশি নাই বুঝছো। আচ্ছা, লুবাই নাজরিতা বলছে বুঝছি না। ওকে, থ্যাংক ইউ। অন্বয় ও ফাংশনের লেখচিত্র। সরলরৈখিক ফাংশন, সরলরৈখিক ফাংশনটা কেমন হবে? ধরো তোমার একটা ফাংশন y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। y এক্স এর একটা ফাংশন, যেখানে এক্স এর ঘাত এক থাকে। হুম, এক্স এর ঘাত একের বেশি হইতে পারবে না, এক্স এর ঘাত এক থাকবে এখানে। এক্স বাদে অন্য যা কিছু থাকবে সবকিছু ধ্রুবক, জাস্ট এক্স। চলো, এখানে যদি আমি 5 না দিয়ে লিখতাম 2x প্লাস এ, তাহলে এ হলো আমার কনস্ট্যান্ট, এক্স হলো চলো, এক্স এর ঘাত 1 থাকবে। এইটাই হলো বেসিক ধারণা। এখন তোমরা সাপোজ এরকম একটা চতুর্ভাগ কল্পনা করতে পারো, সোজা চতুর্ভাগ কল্পনা। এই 2x প্লাস এ, ধরো আমরা তো কিভাবে ছেদ বিন্দু কিভাবে বের করি, এক্স ইজ ইকুয়াল টু 0 ধরলে সেটা ওয়াই ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ছেদ করতেছে। সাপোজ আমার এইখানে আমার ছেদ করতেছে, জিনিসটা আমার এইখানে ছেদ করতেছে। হুম, আর ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরলে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে হলো আমার মাইনাস এ বাই 2। অর্থাৎ সাপোজ আমার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, এইখানটায় কোনো কোন একটা জায়গায় আমার ছেদ করতেছে। আর আর তোমার
এখানে এ এরকম কোন একটা জায়গায় আমার ছেদ করতেছে। তোমার সরলরেখাটা কি 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 কিরকম হবে এখানে আঁকতে পারতেছি না। এখানে সরলরেখাটা এরকম হবে। আহ খুবই বাজে হচ্ছে, কেন হচ্ছে এরকম? তোমরা ধরে নাও এটা সরলরেখা, বুঝছো? কেন জানি এরকম হচ্ছে। ধরে নাও যে এটা তোমাদের সরলরেখা, এটা তুমি ধরে নাও। হ্যাঁ, ধরে নেওয়া ছাড়া আর এইখানে কোনো উপায় নেই। তো এইটাই তোমাদের সেই y is equal to 2x প্লাস সেই সরল রেখার লেখচিত্র। কিভাবে লেখচিত্রে ছেদবিন্দু বের করে সেটা তো তোমরা জানোই। এই যে আমি দেখালাম এখানে এইভাবে। হুম, এই তোমাদের সেই লেখচিত্র। সরলরেখার ফাংশনে এক্স এর ঘাত পুরোটা লিখি, এক্স এর ঘাত 1, ও ওয়াই এর ঘাত 1, কিন্তু এক্স ও ওয়াই এর ঘাত, হুম, এক্স ও ওয়াই এর ঘাত 1 হবে। যদি অন্য কিছু হয় তাহলে পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপরে তোমার উপবৃত্ত, অনেক কিছুই হওয়ার চান্স আছে। সেটা ডিপেন্ড করে যে ঘাতটা আমার কোনটার উপরে কত, এরকম বিঘাত। যদি আমার স্বাধীন চলকের ঘাত 2 হয়, জিনিসটা কি? আমার একটা ফাংশন আছে y is equal to x স্কোয়ার প্লাস এক্স প্লাস ধরো সি। এখন আমার এখানে স্বাধীন চলক কোনটা? এক্স, কারণ আমি এক্স এ যা ইচ্ছা তাই ইনপুট করতে পারতেছি। ইনপুট করে একটা ওয়াই এর মান পাচ্ছি। এক্স আমার চলক, এখানে আমি যা ইচ্ছা তাই ইনপুট করতে পারছি, বাট ওয়াই কিন্তু আমি যা ইচ্ছা তাই ইনপুট করতে পারতেছি না। কেন পারতেছি না? বোঝো জিনিসটা। আমি যদি ওয়াই এর যা ইচ্ছা তাই একটা ইনপুট করি, এইখানে কিন্তু একটা বর্গ রাশি আছে। দেখা গেল যোগ বিয়োগ করে বর্গ রাশিটার মান আসলো ঋণাত্মক। সাপোজ ধরো এরকম একটা মান আসলো। এখন এর কি কোনো সংজ্ঞায়িত ভ্যালু আছে? হুম, এর কি কোনো সংজ্ঞায়িত কোনো ভ্যালু আছে? তাহলে এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত না। শূন্য, আমি ওয়াই এ ইচ্ছা মতো কোনো কিছু বসাতে পারছি না, বাট আমি এক্স এ পারছি না। যদি আমি পারি জিনিসটা, তাহলে আমার এক্স কি স্বাধীন চলক না? এক্স স্বাধীন, ওয়াই অধীন চলক, অধীন চলক। ওকে, এখন আমি একটা দ্বিঘাত সমীকরণ থেকে কয়টা মান পাবো? কয়টা? সবসময় মনে রাখবা ঘাত সংখ্যা আর মূল সংখ্যা সমান। হুম, এখানে আমার মূল থাকবে 2টা, কারণ আমার ঘাত 2, ঘাত যত মূল ততটা। এরকম আমার একটা গ্রাফ আছে। এটার গ্রাফটা কিরকম হবে? এটার গ্রাফটা হবে এরকম। এখন এই রকম কেন ভাই? এই রকম না কেন? হ্যাঁ, এই যে দেখো, যার উপরে ঘাত 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম। যার উপরে ঘাত 1, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন যদি কেউ বলো ভাই এই রকম হইলে তো আর প্রতিসম হইল না, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে প্রতিসম। জিনিসটা আমি বুঝছি।
এরকম ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেন? কারণ ওয়াই এর উপরে ঘাত আমার 1, এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2। আর আমার এখানে দুইটা বিন্দুতে ছেদ করবে, কজ আমার মূল দুইটা। ও আসলে ছেদ করার কারণে আমার মূল হয়েছে দুইটা। যদি আমার একাধিক বিন্দুতে ছেদ করতো, মানে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতো, তাহলে মূল হইতো আমার তিনটা। যেরকম ধরো একটা ফাংশন আছে, ধরো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এরকম একটা ফাংশন আছে। তোমরা দেখবা এই ফাংশনটার গ্রাফ হবে এরকম। সাপোজ আমি কি হবে, এই যে এরকম একটা গ্রাফ হবে, এরকম একটা গ্রাফ হবে। এটা কয়টা বিন্দু ছেদ করছে? একটা, দুইটা, তিনটা, তিনটা বিন্দু ছেদ করছে। মূল তাহলে কয়টা? তিনটা। ঘাত কত? 3। কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়েছে? প্রতিসম বলতে মানে এই দেখো, তুমি উল্টাইলেই কিন্তু সেম জিনিস পাচ্ছ এখানে। এখন তুমি বলবা ভাই প্রতিসম তো হয় নাই। প্রতিসম সব সময় হয় না। এইটা হলো পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে প্রতিসম হয়। তো আমি দেখছো বানানো ভুল করে, এটা হলো পরাবৃত্ত, কিন্তু এটা পরাবৃত্ত না, এটা যেমন চাই। তো এটার ক্ষেত্রে প্রতিসম হয় না, পরাবৃত্তের ক্ষেত্রে হয়। অর্থাৎ দ্বিঘাত ফাংশন সবসময় পরাবৃত্তাকার একটা গ্রাফ দেয়, আর সেখান থেকে আমরা এরকম প্রতিসম যে চিত্রগুলো আছে সেগুলো। বুঝছো কি? একটু একটু কমেন্ট বক্সে বলো তোমরা বুঝছো। ফাংশন পরাবৃত্তাকার একটা graph দেয়, এরকম। তোমরা একটু বলো তোমরা বুঝছো কিনা। এই জিনিসটা হলো আমার বৃত্তের সাধারণ ইকুয়েশন। হুম, এই জিনিসটা হলো আমার বৃত্তের সাধারণ ইকুয়েশন। আমি কি লিখলাম এটা? তোমরা তো বলো না কেন? হুম, এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ার কত আছে? 2। ওয়াই এর পাওয়ার কত আছে? 2। তোমার মূল জানো কয়টা হবে এখানে? মূল হবে কিন্তু 4টা। আমার দুইটা চলকের মাথায় পাওয়ার আছে 2 2। তোমার মোট পাওয়ার কত হইল? 4। তোমার মূলও কিন্তু আসবে এখানে 4। কিভাবে জিনিসটা আমি দেখাচ্ছি। এটা হলো আমার একটা বৃত্ত। এই দেখো, এইখানে একটা ছেদ করছে, এইখানে একটা ছেদ করছে, এইখানে একটা ছেদ করছে, এইখানে একটা ছেদ করছে। হুম, তোমার মূল কয়টা হইল? 4টা না? 4টা হইল কিনা আমার মূল? এখন যদি আমার
মূল যদি 4টা হয়, মূল 4টা হওয়ার কারণ কি? তোমরা এই দেখো এখানে দুইটা যে চলক আছে, দুইটা চলকের মাথায় কিন্তু পাওয়ার আছে টু 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 যোগ করলে 4, আমার মূল সেজন্য 4টা। ওকে, বুঝতে পারছো? কতটুকু বুঝছো? ঠিক আছে। তোমাদের বৃত্ত নিয়ে বইতে সেরকম আলোচনা নাই, জাস্ট তোমাদের ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের মধ্যে তোমরা আর কি বিন্দু বসাবা, বসানোর পরে সেই বিন্দুগুলো অ্যাড করবে। তোমাদের বইতে যে বৃত্তর সমীকরণটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হলো বৃত্তর সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ এটা। আর এটা একটা বিশেষায়িত সমীকরণ, এখানে কেন্দ্র হলো 0,0, এখানে ব্যাসার্ধ হলো আর। এই সমীকরণটার আসল রূপটা কিন্তু এরকম, এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা হলো সমীকরণটার আসল রূপ। এই 0 0ই এইখানে বসছে, যদি এখানে 2 3 হইতো তাহলে এই যে কেন্দ্র এটা 2 3 হইতো। হুম, কেন্দ্র তখন এখানে 2 3 হইতো। ওকে, ঠিক আছে। তো এর মাধ্যমে তোমাদের থিওরি পার্টটা শেষ। আমি এবার দেখতে যাচ্ছি এই ফাংশনটিতে স্বাধীন চলক কোনটা ও অধীন চলক কোনটা সেটা নিয়ে একটা খুবই ছোট্ট একটা ম্যাথ। দেখো এই যে ফাংশনটাতে বলছে এক্স স্বাধীন চলক, এক্স অধীন চলক, ওয়াই অধীন চলক, তিনটা আমরা দিচ্ছি। এখন আমি যদি ওয়াই এ যা তা একটা বসাই সেটার মাধ্যমে এক্স এর কিন্তু আমার মান বের হইতেও পারে নাও পারে। দেখা গেল সেই ক্ষেত্রে এক্স এর এমন একটা জিনিস বের হলো যেখান থেকে এক্স এর মান আসলো কাল্পনিক। হুম, যদি আমি ওয়াই এ যা ইচ্ছা তাই একটা বসাই, তাহলে কি আমি ওয়াই এ যা ইচ্ছা তাই বসাতে পারতেছি? পারতেছি না কিন্তু। তাহলে ওয়াইটা অধীন চলক, ওয়াই যদি অধীন হয় তাহলে এক্স স্বাধীন চলক। উত্তর আমাদের একক। ঠিক আছে, আমরা তাহলে সামনে y is equal to 2x plus 1 ফাংশনের লেখচিত্রটি। এটা যে একটা সরল রেখার ফাংশন সেটা তোমরা বুঝছো না, কারণ এইখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার যদি 1 হয় তাহলে আগে আমি কি বলছিলাম, এখানে x এর পাওয়ার যদি 1 হয় তাহলে কি এটা সরল রেখার ফাংশন না? এই যে x এর পাওয়ার কত, 1, তাহলে কি এটা সরল রেখার ফাংশন না? হুম, সরল রেখার ফাংশন, সরল রেখার ফাংশন যদি হয় তাহলে এটা আমার সঠিক। এটা কি বলছে, y is equal to 1 রেখাকে ছেদ করে, ছেদ করে এইটা আমরা কিভাবে বের করব? যদি আমি যদি আমি x is equal to 0 বসাই, হুম, তাহলে আমার কি পাওয়া যায়, y is equal to 1, অর্থাৎ এই যে গ্রাফে এই সকল পয়েন্টে x is equal to 0, সরি গ্রাফে এই সকল পয়েন্টে x is equal to হলো y is equal to 0 লেখা, হ্যাঁ এটা হলো y is equal to 0 লেখা। তাহলে এই সকল পয়েন্টে আমার x is equal to 0, এই যে সকল পয়েন্ট x is equal to 0, তাহলে আমার এখানে কি y is equal to 1 এরকম জায়গায় থাকবে এখানে। হুম, এইরকম জায়গায় থাকবে আমার y is equal to 1। তো এই জিনিসটা y is equal to 1 রেখাকে ছেদ করবে যদি আমি x is equal to 0 এখানে বসে, এই রেখাকে ছেদ করে এই রেখাটা আসবে।
এই রেখাটাকে ছেদ করে। এটা হ্যাঁ, এটা কি 1 3 বিন্দু গামী। আমি যদি এক্স এর মানে এখানে 1 বসাই তাহলে কি y = 3 আসতেছে না? তার মানে এইটাও সঠিক। তার মানে আমাদের সমাধান। হুম, ঠিক আছে। এটা একটা সহজ একটা ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা না, আমি পড়াই। ফাংশন অফ y = 2y প্লাস 5। এখন ফাংশন অফ 2x এর মান জানতে চাইছি, অর্থাৎ এই y এর জায়গায় আমি 2x বসাবো। y ছিল, y বসাইছিলাম এখানে, এখানে 2x দিছে, তো আমি 2x বসাবো। কিন্তু আমার 2x এর, তাহলে আমার কত থাকবে? 4x প্লাস 5। পরের কোশ্চেন, এইটা এইটা একটু কঠিন। ফাংশন অফ এক্স এর ভ্যালু দিছে আমার 2x প্লাস 1, 2x মাইনাস। হ্যাঁ, এইটা যদি আমার ফাংশন অফ এক্স এর ভ্যালু থাকে তাহলে আমার কি বলছে? ফাংশন অফ এক্স প্লাস 1, ফাংশন অফ এক্স মাইনাস 1, অর্থাৎ ফাংশন অফ এক্স এর ভ্যালু আমার এইটা। তাহলে আমি যদি এই জিনিসটার মধ্যে এই জিনিসটা বসাই তাহলে আমার কি আসবে? 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2x plus 1 divided by 2x minus 1 minus 1। এবার তোমরা সিম্পল ক্যালকুলেশন করো। 2x minus 1 টাকে আমরা লসাগু নিয়ে ফেললাম, নিচেও 2x minus 1 লসাগু যাবে, কাটাকাটি চলে গেল, থাকলো কি 2x plus 1 plus 2x minus 1, 2x plus 1 minus 2x plus 1। এখানে কি থাকলো? পরে থাকলো 4x, যে থাকলো 2, এটা থাকলো আমাদের 2x। তাহলে উত্তর 2x। হুম, দুইটা আছে। এইটা যদি হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? এইটা সেই সেটের সমতা না? এই এই একেবারে ক্লাসের প্রথম যেটা আমরা পড়ছিলাম, এইটাই সেই সেটের সমতা না? এইটা যদি হয় তাহলে x = a হবে, এটা যদি হয় তাহলে y = b হবে। কিন্তু যদি আমি এখানে সমান চিহ্ন না দিয়ে সমতুল দিতাম তাহলে আমার কি হইতো? জিনিসটা কোনো একটা ফাংশনের মাধ্যমে এরকম হইতো, কোনো একটা ফাংশনের মাধ্যমে এরকম। হুম, তাহলে আমার x = a, y = b। এইটা হলো আমার লাস্ট। ফাংশন অফ x = x - 1 হলে ফাংশনটির ডোমেইন কত? আচ্ছা, ডোমেইন কত অর্থাৎ এর মধ্যে আমি কি বসাতে পারবো, এর মধ্যে আমি কি কি বসাতে পারবো। যদি আমি 1 ছাড়া অন্য যে কোনো কিছু বসাতে যাই তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, আমি যদি এখানে 0 বসে, 0 - 1 কি থাকে? আমার √-1 মধ্যে -1 থাকলে সেটা কি কাল্পনিক চলে আসে না? কাল্পনিক সংখ্যা বা অসংজ্ঞায়িত। হুম, তোমাদের লেভেলে কাল্পনিক আর অসংজ্ঞায়িত মোটামুটি সেম বলা যায়। তোমাদের প্রথম অপশনটা হচ্ছে। দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে তাকে যদি আমি 1 এর সমান বা তার চেয়ে বড় কিছু বসাই তাহলে কি এইটা আমার কোনো সময় কাল্পনিক আসবে? যদি আমি 1 বসাই তাহলে আসবে √0 মানে 0। যদি আমি 1 এর চেয়ে বড়, ধরো আমি 2 বসাই তাহলে আসবে আমার 1। যদি আমি 3 বসাই তাহলে আসবে আমার √2। তাহলে আমার 2 নাম্বার কিন্তু হচ্ছে।
বাকিগুলো মিলালে দেখবা হচ্ছে না। ওয়ানের চেয়ে ছোট বসালে তো কাল্পনিক আসবে, আর ওয়ানের সমান বা ছোট বসালেও কাল্পনিক আসবে। তাহলে আমাদের উত্তর খ। হুম। তো এরই সাথে আমাদের আজকের সেট ফাংশনের ক্লাসটা শেষ। আশা করি তোমরা উপকৃত হইছো ক্লাসের মাধ্যমে, এবং তোমাদের যাতে উপকার হয় সেটাই আমাদের কাম্য। ওকে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হইলো। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলা সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা পরের ক্লাসেও থাকবা। তাতেই তাতেই ভৌমিক বলছে অল ক্লিয়ার দাদা, মাই প্লেজার, থ্যাংক ইউ। আরো যারা যারা আমার সাথেই এতক্ষণ সবাইকেই অনেক 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 অভিনন্দন। তোমরা কলেজ ভর্তি পরীক্ষায় অনেক ভালো করো, সেটাই আমাদের প্রত্যাশা। যারা আমাদের সাথে ছিল এতক্ষণ, লুবাইনা, আদ্রিতা, বর্ষা, সাহা, আর তাতই, ভৌমিক তো অবশ্যই ছিল, প্রথম থেকেই ছিল, সাদিয়া, সাবা, জেসি ছিলা, তারপরে ও অনামিকা, আজমি ছিলা, নরি ছিলা, সজীব ছিলা, প্রতীক, আরো অনেকেই ছিলা। সবার নাম এখন আসতেছে না আমার সামনে, সরি। তো যারাই ছিল আর কি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বর্ষা, ক্লাসটা অনেক সুন্দর ছিল দাদা, সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা তোমরা আমাদের সাথে এভাবেই থাকবা, আর আমরাও চেষ্টা করব যাতে তোমাদের আহ যে কলেজ ভর্তির যে জার্নিটা আছে সেটাতে সর্বোচ্চ হেল্প করার জন্য। একটা ভর্তি পরীক্ষায় না সবকিছু পড়া থাকলে হেল্প হয়, বাট কেউ যদি গাইডলাইন দেওয়ার মতো থাকে তাহলে হেল্পটা আরেকটু বেটার হয়, কলেজ জার্নিটা বা এই অ্যাডমিশন জার্নিটা আরেকটু ভালো হয়। ঠিক আছে। আর এই জিনিসটা তোমরা বুঝবা হলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময়, যখন তোমরা এটা কলেজ অ্যাডমিশন টেস্ট, তো কলেজ অ্যাডমিশন টেস্টে তোমরা তোমরা এই এতটাও ফিল করার মতো বয়সে পৌঁছানি, বাট যখন দেখবা তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতেছো, হিউজ একটা সিলেবাস, শেষ করা খুব টাফ, তখন দেখবা তোমরা সঠিক গাইডলাইনের খুব একটা প্রয়োজন। হুম। তো ঠিক আছে, আজকের ক্লাসে থাকার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।